নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই সময় বিভিন্ন আলোচনা করার আর কোনো সুযোগ নাই। এখন বোঝা দরকার কে কত আসন পাবে, কে কত শতাংশ ভোট পাবে সেই হিসাবে এক জিনিস, আর কে কতটি আসন নিশ্চিত করতে পারে সেই বিষয়ে আরেক জিনিস। আবেগের বশবর্তী না হয়ে বরং বাস্তবতাকে আমলে নিয়ে আসন ভিত্তিক বিশ্লেষণ করে দি বাংলা পালস বোঝার চেষ্টা করেছে কোন বিভাগে কে কতটি আসন জয়লাভ করতে পারে কনক্রিটলি। তবে এবারকার নির্বাচন যেহেতু বিগত নির্বাচনগুলোর চেয়ে ব্যতিক্রম, সুতরাং আপনারা প্লিজ আগে পুরো ভিডিওটা দেখুন, আসনের হিসেবটা কষুন, এবং তারপর আমরা কোন জায়গাতে গিয়ে কমেন্টটা ড্র করি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। রংপুর বিভাগ। রংপুর বিভাগে মোট 33টি আসন। এই 33টি আসনের ভিতরে বিএনপি জোট জিততে পারে 5টি, জামাত জোট জিততে পারে 16টি, এবং 10টা আসন সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না সেখানে কে জিততে পারে। উভয় পক্ষেরই হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই, কিন্তু তারপরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না যে এই 10টি আসনে কিভাবে কিভাবে সমস্যা তৈরি হতে পারে, এবং এই 10টি আসন মূলত কার হতে পারে সেইটা এক বাক্যে বলার কোনো উপায় নেই। যেমন পঞ্চগড় 2, ঠাকুরগাঁ 1 এবং ঠাকুরগাঁ 2। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই এখন বোঝা যাবে যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের যে আসনটা, সেখানে মোহাম্মদ দেলোয়ার হোসেন জামাতের যে প্রার্থী, তিনি যে পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন, দিন শেষে কে জিতবে এই কথাটা মন্তব্য করা খুব কঠিন। ঠিক তেমনি দিনাজপুর 1, 2, 4, দিনাজপুর 6, যেখানে এজেডএম জাহিদ হুসাইন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লড়ছেন, কুড়িগ্রাম 4, গাইবান্ধা 4 এবং 5, এই আসনগুলোতে মন্তব্য করার কোনো উপায় নাই। চলুন আমরা এই আলোচনাটা আরো পরে যাব, তবে আরো আসি। রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে মোট 39টি আসন। এই 39টি আসনের ভিতরে বিএনপি জিততে পারে 19টি, জামাত জিততে পারে 9টি, এবং 9টি আসন সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে মন্তব্য করা যাচ্ছে না এমন আসন কিন্তু ব্যবধান গড়ে দিতে পারে দুই পক্ষের ক্ষেত্রেই। সে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। আরো একটু বুঝে নিতে চাই খুলনা বিভাগ। খুলনা বিভাগে আসন মোট 36টি। ধরে নেওয়া হয় জামাত এখানে সবচেয়ে ভালো করবে, কারণ জামাতের টার্গেটের যে আসন, সেই আসনগুলোর ভিতরে খুলনার এই আসনগুলো রয়েছে। সেখানে বিএনপি পেতে পারেন 12টি, বিএনপি জোট, জামাত পেতে পারে 18টি, এবং মন্তব্য করা যাচ্ছে না 6টি আসনে। এছাড়া অন্যান্য দলও একটি আসন জয়লাভ করতে পারে। খুলনা বিভাগের সেই 5টি আসন যেখানে মন্তব্য করা যাচ্ছে না, খুব কম্পিটিশন হবে, সেটি হলো চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, নড়াইল 2, বাগেরহাট 4 এবং খুলনা 1। চলুন আমরা পড়ে যাই পরের বিভাগে। বরিশাল ডিভিশন। বরিশাল ডিভিশনে 21টি আসন, এবং বরিশালের মাটি বিএনপির ঘাঁটি, অতএব বোঝাই যাচ্ছে যে বিএনপি এখানে সবচেয়ে ভালো করবে। বিএনপি এই 21টি আসনের ভিতরে 9টি আসন সিকিউর করতে পারে, জামাত পারে 6টি আসন, কিন্তু এখনো 5টি আসন সম্পর্কে মন্তব্য করা যাচ্ছে না, কারণ এই 5টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। যেমন বরগুনা 2, পটুয়াখালী 3, পটুয়াখালী 4, ভোলা 1 এবং বরিশাল 5। এই আসনগুলো নিয়ে মন্তব্য করা, ডেটা নিয়ে আলোচনা করাটা খুবই মুশকিল, বিশেষত এই আসনগুলোতে যেহেতু অনেকগুলোর ক্ষেত্রে আওয়ামী ভোটার অনেক বেশি রয়েছে এবং বিগত দিনগুলোতে আওয়ামী লীগরাই এখানে ডমিনেট করেছে। সুতরাং এই মন্তব্য করাটা খুবই মুশকিল। আমরা চলে যেতে চাই ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগে মোট আসন 24টি। এই আসনগুলোর বেশিরভাগই বিএনপির, আবার একই রকম ক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও কিন্তু এই ময়মনসিংহ বিভাগে রয়েছে। তো সুতরাং বিএনপির বিদ্রোহী প্রার্থী কথা বিবেচনায় রেখে বিএনপি জোট এখানে জয়লাভ করতে পারে 11টি আসন, জামাত 6টি, কিন্তু মন্তব্য করা যাচ্ছে না এমন আসন রয়েছে 5টি। তার মধ্যে শেরপুর 2, শেরপুর 3, ময়মনসিংহ 1, 8 এবং ময়মনসিংহ 11। চলুন চলে যাই সিলেট বিভাগ। সিলেট বিভাগেও বিএনপির একটা খুব শক্ত অবস্থান রয়েছে। বিএনপি এখানে 10টি আসন সিকিউর করতে পারে, জামাত জোট সেক্ষেত্রে নিশ্চিত করে বলা যায় 3টি আসন। অনেকগুলো আসনেই জামাত খুব হাড্ডাহাড্ডি লড়াই করবে, কিন্তু একদম নিশ্চিত যে আসনগুলো জামাত জয়লাভ করবেই বলে মনে করা হচ্ছে সেগুলো যেমন আসন 3টি, কিন্তু মন্তব্য করা যাচ্ছে না 5টি আসনে। সেখানে যে আসনগুলোতে মন্তব্য করা যাচ্ছে না তার মধ্যে 1 নম্বর হলো সুনামগঞ্জ 1, সুনামগঞ্জ 4, মৌলভীবাজার 2, মৌলভীবাজার 4 এবং সিলেট 1। সিলেট বলা হয়ে থাকে সিলেট 1-এ যারা মানে জয়লাভ করে তারাই দেশের ক্ষমতায় যায়। স্বাধীনতার পর থেকে এই ইতিহাস তেমনই হয়ে আসছে। অতএব সিলেট 1 আসনে মৌলানা হাবিবুর রহমান এবং বিএনপির মুক্তাদির সাহেবের মধ্যে লড়াই হবে, কিন্তু মুক্তাদির সাহেবের ঋণ খেলাপির ইস্যুটাকে সামনে আসার পর সিলেট 1 আসনের খেলাটা জমে গিয়ে বরঞ্চ মৌলানা হাবিবুর রহমানের দিকে চলে যাচ্ছে। কিন্তু বিএনপির একটা লিগেসি ভোট তো সেখানে আছে, এম সাইফুর রহমানের আসন সেটা। অতএব এই আসনটা নিয়ে মন্তব্য করা যাচ্ছে না। চট্টগ্রাম ডিভিশন, চট্টগ্রাম এবং ঢাকা ডিভিশন, এই দুই ডিভিশনেই সবচেয়ে বেশি আসন।
অতএব দেখি চট্টগ্রাম ডিভিশনে যে 58টি আসন রয়েছে, বিএনপি এখানে 29টি সিকিউর করতে পারে বা নিরাপদভাবে জয়লাভ করতে পারে, জামাত পেতে পারে 13টি আসন, কিন্তু মন্তব্য করা যাচ্ছে না প্রায় 16টি আসন সম্পর্কে, কারণ চট্টগ্রাম বিভাগটা অনেক বড়। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ওইদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সবগুলো মিলিয়ে চট্টগ্রাম বিভাগে 58টি আসন। এখানে মন্তব্য করা যাচ্ছে না এমন আসনের সংখ্যাও সবচেয়ে বেশি, 16টি। চলুন চলে যাই ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে 70টি আসন, এবং সম্ভবত এই ঢাকা বিভাগের আসনগুলোতে যে পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাংলাদেশের অনেক জায়গাতেই এইরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে না। স্বয়ং ঢাকাতেই যে হেভিওয়েট প্রার্থীরা লড়ছে সেটা বলাই বাহুল্য। ঢাকা 4টা দলের প্রধান তো ঢাকা থেকে নির্বাচন করছে। বিএনপির জনাব তারেক রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এমনকি খেলাফত মজলিসের যিনি রয়েছেন তিনি মৌলানা মামুনুল হক। তবে সবাই এখানে লড়ছেন। আমরা ঢাকা বিভাগের চিত্রটা যদি দেখি, এখানে বিএনপি ভালো করবে, কারণ বিএনপির জোট 40টি আসন সিকিউর করতে পারে, জামাত জোট 13টি আসন পেতে পারে। ঢাকার ভিতরেই জামাত 5 থেকে 6টি আসন সিকিউর করতে পারলেও ঢাকা বিভাগের সামগ্রিক চিত্রে জামাতের অবস্থানটা অতটা ভালো নয়। প্লাস জামাত নিজস্ব প্রার্থীর পরিবর্তে এই জায়গাগুলোতে জোটের শরিক প্রার্থী দিয়েছে সবচেয়ে বেশি, এবং কমেন্ট করা যাচ্ছে না এখানে 15টি আসনে। অতএব বোঝাই যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা কোন লেভেলে পৌঁছতে পারে। এবং অ্যাট এ গ্লান্সে 300টি আসন, মানে যে আসন একটি বা দুটিতে এবার নির্বাচন হবে না সেটা বিবেচনা করেও আমরা যদি বলি 300টি আসনে আমরা দেখতে পারি যে প্রায় 70টি আসন থেকে কোনো প্রকারের মন্তব্য করা সম্ভব নয়। আদার্স মানে অন্য প্রার্থী জিততে পারে 12টি আসন, যেমন জাতীয় পার্টি জিততে পারে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ কেউ জিততে পারে, বিএনপির বিদ্রোহী প্রার্থীর নিশ্চিত আসন রয়েছে সেগুলো বলা যেতে পারে, এবং জামাত জিততে পারে 84টি আসন, এটা দিয়ে বাংলা পালসের বিশ্লেষণ, এবং বিএনপি অ্যালায়েন্স জিততে পারে 135টি আসন। এখন বুঝুন, এই যে এই কথাটা শুনে রাগ করে যায় না যে জামাত 84টি আসন মাত্র, যারা কিনা ক্ষমতায় যেতে চাচ্ছে। আমি বলি নো কমেন্টস, অর্থাৎ আমরা যেগুলোতে মন্তব্য করিনি, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভেবে নিয়েছি, সেগুলোর বেশিরভাগ জামাত জয়ের সম্ভাবনা রয়েছে। অতএব সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তো থাকলোই। আবার যে আসনগুলোতে আমরা মনে করেছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থী নয়, বরং বিএনপির মনোনীত প্রার্থীরাই বেশি অগ্রসর হচ্ছে, সুতরাং সেই জায়গাগুলোতেও কিন্তু খেলা ঘুরে যেতে পারে। বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যদি সেখানে খুব ভালো মানের ভোট কাটতে পারে। আবার এমনও হতে পারে, আমরা তো এই আলোচনাগুলোর ভিতরে অনেক ক্ষেত্রে ছোট ছোট যারা দল রয়েছে, যারা অন্যান্য স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তাদের তো এলাকা ভিত্তিক কিছু ভোট থাকে, টুকটাক করে ভোট থাকে। 5,000 10,000 করে যদি 2-3 জন প্রার্থী এখানে ভোট কাটে, সেই হিসাবটাও কিন্তু বিএনপির জন্য সাপে বর হতে পারে। অতএব খারাপের দিকে নিয়ে আসতে পারে বিএনপিকে, এবং জামাত জোটকে এগিয়ে যেতে পারে। এখন কথা হলো, গোটা বাংলাদেশের সব জায়গায় তো দেখা যাচ্ছে যে জামাত ইসলাম, দাঁড়িপাল্লা, জামাত ইসলাম, মানুষজন ট্রেনে, বাসে, লঞ্চে করে যাচ্ছে দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে, কিন্তু তারপরও জামাত এত কম আসন পাবে কেন? ওই যে একটা কথা বলেছি আমি, ভোট বেশি পাওয়া আর আসন সিকিউর করা দুই জিনিস। এখন কথার সুবিধার্থে বলি, মিয়া গোলাম পরোয়ার খুলনায় উনি যে আসনে নির্বাচন করবেন, ওই আসনে হয়তো উনি 2 লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করলেন, কিন্তু অন্য আসনগুলোতে প্রত্যেকটি আসনে বিএনপি 5,000 10,000 করে নিয়ে এরকম 5টি আসন সিকিউর করে ফেললো। তাহলে ভোটের ব্যবধানে মিয়া গোলাম পরোয়ার বা জামাত ইসলাম অনেক এগিয়ে গেল, কিন্তু আসনের হিসাবে সেটা আর করা সম্ভব হলো না। অতএব এই ব্যাপারটা রয়েছে। তার উদাহরণ দেই, 1991 সালে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটের প্রধান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাপার হয়েছিল, সেখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগের চাইতে 1%-এরও কম ভোটে এগিয়ে ছিল, কিন্তু সিটের ব্যবধান কিন্তু হয়ে গেছে প্রায় 100-র উপরে, 150-র উপরে। তাহলে বুঝতে পারেন যে সামান্য শতাংশ ভোট, সেটি কিন্তু সিটের ব্যবধানকে অনেক কম বেশি করে দিতে পারে, টালমাটাল করে দিতে পারে। সুতরাং এই জায়গাটাতে আমরা শুধু সেটাকেই প্রাধান্য দিয়েছি যেগুলোতে সব দিক প্রায় 3-4টা প্যারামিটার, যে জামাতের রাজনৈতিক সক্রিয়তা বেশি, যে আসনগুলোতে দলীয় জোটের প্রার্থীর মানে জোট আছে, সেই জোটেরও কিছু ভোট ব্যাংক রয়েছে, আবার বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও ভূমিকা পালন করেছে। এই সবগুলোই বিবেচনায় রেখে জামাতে ইসলামীকে যে আসনগুলোতে সিকিউর করা যায়, এমন 84 আসন বা 84টি আসনের কথা আমরা বলেছি। বিএনপিকে আমরা বেনিফিট অফ ডাউট +-5% দিয়েছি এই কারণে যে বিএনপি একটা বড় দল, তার লিগেসি একটা রয়েছে, সেই লিগেসি ভোট কিছু রয়েছে গ্রামে গঞ্জে, অন্দরে বন্দরে, এবং বাংলাদেশের মানুষ সেই যারা
মাতিয়ে রাখতে পারে, যাদের ভিতরে সেই সাহস রয়েছে, রুল করার মানসিকতা রয়েছে, এমন মানুষকেও কিন্তু পছন্দ করে। অতএব সব দিক বিবেচনায় দি বাংলা পালসের আয়োজন এইটাই। তবে সব শেষে মূল কথা, যিনি সৃষ্টিকর্তা যাকে চাইবেন এবং এই বাংলার জনগণ যাকে ভোট দিবেন, এই 15 বছরের যে আমাদের একটা শূন্য স্থান ছিল, সেই শূন্য স্থানকে ভরিয়ে দিয়ে যদি নাটকীয় কোনো পরিবর্তন হয়, অবাক হবার কিচ্ছু নেই। জামাতের 84টি আসন, যদি 30টি আসন প্লাস মাইনাস ধরে থাকি, তাহলে জামাত চলে যাবে 110-20-এ, এবং বিএনপি যদি সেখান থেকে 10টা বা 15টা আসন পা পিছলে যায়, তাহলে জামাত বিএনপি সমান সমান হয়ে গেল। খেলাটা গিয়ে ঠেকবে তখন নো কমেন্ট করা আসনে, যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং অন্য স্বতন্ত্র প্রার্থীরা কি করে। অতএব আমরা সব দিক বিবেচনাতে যেটাতে সিকিউর করতে পারি, এবং জামাতকে একটু বিলো পার ধরেই কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয়েছে। তো আপনাদের মতামত থাকতে পারে। ভোটের আগের রাতে নিজ এলাকায় অনেকেই পৌঁছে গিয়েছেন, আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই নিরাপদে ভোট দিন, এবং আমরা একজন সুন্দর, যোগ্য, সৎ আগামীর বাংলাদেশের নেতৃত্ব পেতে চাই। সবাইকে ধন্যবাদ, শুভকামনা।